নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকের সন্ধ্যায় এই আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে আছি আমি কালিদাস পাল। সাহিত্য বাসর আয়োজিত এই আন্তর্জালিক আলোচনা সভার সকলকে স্বাগত জানাই। এই আলোচনা সভায় যাকে আমরা আমাদের কাছে পেয়েছি তিনি হলেন বহু পরিচিত এক নাম, সুখেন্দু হীরা মহাশয়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিআইজি পদে কর্মরত। তাকে আমরা সাহিত্য বসরের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত ও ধন্যবাদ জানাই। স্বাগত জানাই আমাদের সবার প্রিয় ম্যাডাম ও সাহিত্য বাসরের অভিভাবক অধ্যাপিকা সঙ্গীতা সান্যাল মহাশয়কে। আজকের আলোচনা সভায় সুখেন্দু হীরা মহাশয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত। উনি আজকের আলোচনা সভায় যে বিষয়ে আলোচনা করবেন তার শিরোনাম হচ্ছে ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে। মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমরা সুখেন্দু হীরা মহাশয়ের সম্পর্কে কিছু জেনে নেব। তার জন্ম 1973 সালে নদিয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত রাজার মাঠ গ্রামে। তিনি বেড়ে উঠেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানার অন্তর্গত আরদহ গ্রামে। পড়াশোনা আরিয়াদহ ও কলকাতায়। পেশাগত জীবনে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আধিকারিক কর্মসূত্রে তিনি বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি পদে কর্মরত। এটাই তার একমাত্র পরিচয় নয়, তিনি সাহিত্যিকও। তিনি লেখালেখি করেন, নিজে কলম ধরেন। বিশেষ করে তিনি ভ্রমণ সাহিত্যই লেখালেখি করেন বেশিরভাগ। চাকরি সূত্রে বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন, ফলে বিভিন্ন জেলার মানুষ ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পেয়েছেন খুব নিবিড়ভাবে। ফলে তার লেখক সত্তার জাগরণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু মহামূল্যবান লেখা তার কলম থেকে আমরা পেয়েছি। সেগুলি সংক্ষিপ্ত তালিকা আমি আপনাদের সবার সামনে তুলে ধরছি। তদন্তনামা এই বইটি প্রকাশ পেয়েছে দ্বীপ প্রকাশন থেকে। নারী পাচার যুগে যুগে এই বইটি প্রকাশ পেয়েছে বিবি কুন্ডু গ্র্যান্ড সন্স প্রকাশনী থেকে। অন্য ভাবনা অন্য ভ্রমণ করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। জঙ্গলমহলের ডায়েরি, ব্ল্যাক বুক, বাঁকুড়ার রামকিঙ্কর, আদম, উপকূলে বঙ্গভ্রমণ পরম্পরা। এছাড়া তিনি আজও লেখালেখি করে চলেছেন। অমরনাথ যাত্রা নিয়ে তার একটি লেখা প্রকাশের পথে। মহাকুম্ভের অমৃত সন্ধানে এই শিরোনামে দৈনিক টেস্টম্যান থেকে ধারাবাহিকভাবে বের হচ্ছে তার লেখা। আজকের যে শিরোনাম বা আজকের যে আলোচনা, সরাসরি আমরা সেখানে চলে আসব। আজকের যে আলোচনা তার শিরোনাম হচ্ছে ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে। এই শিরোনামে তিনি তার মহামূল্যবান বক্তব্য বলবেন। ভ্রমণ সাহিত্য কি তা আমরা সকলেই জানি, সেই নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে অন্য আঙ্গিক এই শব্দবন্ধটির সামান্য ব্যাখ্যার মধ্যে দিয়ে বক্তার আলোচনার মূল সুরটি বেঁধে দেওয়ার চেষ্টা করব। অন্য আঙ্গিক বলতে আমাদের যা মনে হয় তা হলো প্রথাগত যে সমস্ত ভ্রমণ কাহিনীর সঙ্গে আমরা পরিচিত তার থেকে একটু সরে এসে অন্য ভাবনায় ভাবিত হওয়া, যা বক্তার মুখ থেকেই আমরা সরাসরি শুনে নেব কেন অন্য আঙ্গিক তিনি বলতে চাইছেন। আর বেশি কিছু বলে সময় দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি বক্তার কাছে চলে যাব। তার আলোচনা আমরা সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনব ও সমৃদ্ধ হব। স্যার, এবার আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, উপস্থিত সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। আমি সবার আগে ধন্যবাদ জানাই সঙ্গীতা ম্যাডামকে। একটা ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার পর উনি আমার একটা প্রকাশিত বই, ভ্রমণ নিয়ে আমার প্রথম বই, অন্য ভাবনা অন্য ভ্রমণ, এটা উনি দেখেন। দেখার পর উনি বলছেন যে বা এটা তো ভালো টপিক একটা, আমাদের একটা সাহিত্য বাসর এটা আমরা করি, আপনি সেখানে আসেন। আমিও তখন হ্যাঁ বলে দিয়েছি। তা সেই উনার দৌলতেই আমি আজকে সাহিত্য বাসরে বলার সুযোগ পাচ্ছি, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতেই হবে। সাহিত্য বাসরের প্রত্যেক সদস্যকে আমি আমার ধন্যবাদ জানাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। যেটা অ্যাকচুয়ালি যে টপিক যেটা আছে, মানে ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে,
অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাইছি, ভ্রমণ অন্য আঙ্গিকে। তাহলে ভ্রমণ সাহিত্য ব্যাপারটা এলো কেন? ভ্রমণ তো অন্য আঙ্গিকে, ঠিক আছে, তা ভ্রমণ সাহিত্য কেন? আমি যদি ভ্রমণ করি অন্য আঙ্গিকে বা অন্যভাবে, প্রথাগত যে ভ্রমণগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি আমরা অন্যভাবে একটু ভ্রমণ করি, অন্যভাবে প্ল্যান যদি করি, আমরা করলাম, ঘুরে এলাম, আনন্দ পেলাম, বন্ধু বান্ধবকে বললাম, অন্যকে উদ্বুদ্ধ করলাম, কিন্তু ওটা যদি সাহিত্যের আকারে যদি লিপিবদ্ধ না হয়, তাহলে এটা বেশি লোক জানতে পারবে না, বা এটা ডকুমেন্টেড হয়ে থাকবে না আর কি। সেই কারণেই এটাকে সাহিত্যের রূপ দিতেই হবে। সেই কারণে বৃহদত্তে এটাকে বলা হচ্ছে যে ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ভ্রমণ অন্য আঙ্গিকে। আমরা ভ্রমণ অন্য কি কি ভাবে করতে পারি? প্রথমে আমি যেটা বলতে চাইবো যে আমরা ভ্রমণ কেন করি। ভ্রমণ কেন করি এটা সবাই বলবে। সবচেয়ে বড় যেটা হচ্ছে গিয়ে আমাদের অবকাশ যাপন, ছুটি পেয়ে একটু ভ্রমণ করতেই হয়। আরো আছে মনের খোরাক জোগানোর জন্য, স্বাস্থ্য উদ্ধারের জন্য, ধর্মকর্মের জন্য যাই, আমরা তীর্থক্ষেত্রে যাই, জ্ঞান আহরণ করার জন্য। প্রাচীনকালে যে ভ্রমণ ছিল সেটা বেসিক্যালি ছিল কিন্তু জ্ঞান আহরণের জন্য। আমরা দেখেছি হিউয়েন সাং এদেশে এসছেন, অন্যান্য পর্যটকেরা এসছেন, তারা দেশ সম্বন্ধে জানতে এসছেন, সে জ্ঞান অর্জনের জন্য বেশি ছিল, জ্ঞান অর্জনের জন্য। তাই এটা যখন আমাদের যত আমরা এগোলাম, আমাদের দেশে কিন্তু এই অবকাশ যাপন ব্যাপারটা খুব মানে সার্বিকভাবে ছিল না। রাজা মহারাজারা অবশ্য আমাদের মৃগয়ায় যেতেন, কোনো একটা সুন্দর স্বাস্থ্যকর স্থানে যেতেন হয়তো, কিন্তু এই যে সার্বিকভাবে প্রতিটি পরিবার বা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই যে একটা ছুটি কাটাতে যাওয়া, অবকাশ যাপন, এটা কিন্তু আমরা পেয়েছি কিন্তু ইউরোপিয়ানদের কাছ থেকে। ইউরোপিয়ানদের মধ্যেই কিন্তু এই অবকাশ যাপন ব্যাপারটা, ছুটি কাটানো, এটা ওনাদের মধ্যেই ছিল। কিন্তু আমি এবার যে আসছি যে বাকি যে কারণগুলো আছে সেইগুলো থেকে আমি একটা জায়গায় আমি সরে আসছি, সেটা হচ্ছে কি মনের খোরাক, মানসিক স্বাস্থ্য। মনের খোরাক মানে মানসিক স্বাস্থ্যের জন্য। আমরা জানি আমাদের স্বাস্থ্য সামন দু রকম। এটা আমাদের শারীরিক স্বাস্থ্য, যেটা আমার দেহ, দেহ শরীর খারাপ করে, রোগ হয়, রোগ আমরা চিকিৎসা করি। দেহ পোষণের জন্য আমাকে খাদ্য দিতে হয়, আমরা ভালো মন্দ খাই, পুষ্টিকর খাবার খাই, শরীর খারাপ করলে ওষুধ খাই। ঠিক আমাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু প্রয়োজন, শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যেরও প্রয়োজন। কিন্তু মানসিক স্বাস্থ্যটা আমরা কিন্তু পরিবেশ থেকে পাই, এর জন্য কিন্তু সেরকম কোনো আহার্য কিন্তু নেই। আমরা যে পরিবেশে বড় হব, সেই পরিবেশটা যদি আমাকে সাপোর্ট করে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আমি যেখানে থাকি, আমার গৃহের পরিবেশ যদি ঠিক থাকে, আমি মানুষ পাবো। আর কি, আমি যদি আমার গৃহের গণ্ডি ছাড়িয়ে আমার পরিবেশ, যেখানে আমি থাকি, বড় হচ্ছি বা যেখানে থাকছি, সেই পরিবেশ, সেই গণ্ডি ছেড়ে যখন বাইরে যাব, নতুন কিছু দেখবো, তখনও কিন্তু আমার মানসিক স্বাস্থ্য ভালো হবে। শুধু ঘোরাটা শুধু কিন্তু অবকাশ যাপন বা বিনোদন বা স্ফূর্তি করার জন্য নয়, এখানে কিন্তু মানসিক স্বাস্থ্যটা খুব ভীষণ জরুরি। আমরা জানি যে শারীরিক স্বাস্থ্য যতই ভালো হোক না কেন, আমাদের মানসিক যদি ঠিক ঠিক না থাকে, তাহলে আমরা কিন্তু সুস্থ সবল মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচতে পারবো। এই মানসিক স্বাস্থ্যের জায়গা থেকেই আমি ভ্রমণটাকে অন্য আঙ্গিকে বলি। আরো কেন অন্য আঙ্গিকে? আমাদের এই যে প্রথাগত যে ভ্রমণের জায়গাগুলো আছে, সমুদ্রের ধার, পাহাড়, জঙ্গল, হয়তো সেটা কখনো কোনো জায়গায় একটু কস্টলি, মানে আমাদের খরচা বেশি করতে হবে, ভালো জায়গা। কিন্তু আমি যদি একটু অন্যভাবে ভ্রমণ করি, আমার কিন্তু এটা কম পয়সাতে হয়ে যেত। এ ব্যাপারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি মাথায় রাখি যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরে তো দুই পা ফেলিয়া, একটি ঘাসের আগায় একটি শিশুর দিন। আমাদের ঘরের পাশেই কিন্তু এরকম জায়গা থাকতে হবে। সেই জায়গায় যদি দেখি, তাহলেও কিন্তু আমাদের মনের স্বাস্থ্য কিন্তু উন্নতি হবে। আমি বিভিন্নভাবে এটা ভ্রমণের একটা বিভিন্ন পরিকল্পনা আমি করতাম, আমরা বন্ধুরা মিলে যেতাম। তার মধ্যে কি কি ছিল সেগুলো আমি একটু সংক্ষেপে বলছি। সেই যেমন হাট, আমাদের গ্রামীণ হাট। আপনি যে হাট ভ্রমণ করেন, দেখবেন যে যদি জঙ্গলমহলে যান, সেখানে হাট অপূর্ব রঙিন হাট একদম। এ সেখানে বিভিন্ন আদিবাসীরা আসছেন সারা সপ্তাহে, যদি সপ্তাহে দুবার করেই হাট বেসিক্যালি হয়, আগে একদিন করে হতো বেশি ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে হাটে এসে সব রকম জিনিস কি পাওয়া যায় না, একটা মেলা মেলা পরিবেশ। সেইটা থেকে আসছেন, সেটা একটা অপূর্ব চিত্র। আমি রামপুরহাটে তুমমনির হাট দেখেছি,
আমি খড়গপুরের মানে কেশিয়ারি থানার একটা হাট আছে, নাম ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। ওই হাটটা দেখেছি, মানে অপূর্ব হাট, এই আদিবাসী হাট। সেখানে আমাদের পিঁপড়ের ডিম বিক্রি হচ্ছে, যেটা আমাদের ধারণা আছে যে পিঁপড়ের ডিম ওরা খেয়ে বোধহয় ওরা খুব গরিব, পিঁপড়ের ডিম খেতে বাধ্য হয়, তা কিন্তু নয়। আমি যখন আজ থেকে 10 বছর আগে ওই হাটটা দেখেছি, আমরা সেখানে দেখেছি যে একটা মানে বটে মানে পাতায় ওই ডিমটা বিক্রি হচ্ছে 10 টাকা করে ধাগা আর কি, আমরা জানি না আমরা যে ভাগা, পাতার মধ্যে সাজিয়ে রেখেছে, 10 টাকা করে নিয়ে যাচ্ছে লোকে। ওটা ওরা বেটে রসুন আদা দিয়ে চাটনি করে খাবে, সর্দি হলে সর্দি সে ওটা 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 একটা ডিলিশিয়াস ফুড ওটা একটা। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পারি, ওখানে মোরগের লড়াই হচ্ছে, মোরগের লড়াই দেখতে পারি, বিভিন্ন রকম পসরা নিয়ে আসছে আদিবাসীরা, ওদের যে যে পোশাকটা ওনারা পরেন, সে বিচিত্র রঙিন সেই পোশাক বিক্রি হচ্ছে। এইগুলো একটা সৌন্দর্য আর কি। চা বাগানের হাট, আপনি যদি আমাদের যদি ডুয়ার্সে যদি দেখেন, চা বাগানের হাটও কিন্তু খুব ভালো। ওদের একটা সপ্তাহে একটা হাট বসে, ওই চা বাগানের মাঠ থাকে, সেখানে বিভিন্ন বিক্রেতারা এলেন, করলেন। আমি দেখেছি হাট, যারা হাট করেন তারা কিন্তু এক হাট থেকে অন্য হাটে হাট করতে যায়। আমিও একবার ওই যে হাটুরের সাথে আমি একবার বোমটু গেছিলাম। বোমটু হচ্ছে কিন্তু ভুটানের মধ্যে পড়ে। আমি যখন বীরপাড়া থানায় প্রবেশনাথ ছিলাম, ওখান থেকে গোমতীতে ওই হাটের কনভয় যেত, আমাদের গার্ড করতে হতো, কারণ রাস্তায় দুষ্কৃতীদের উপদ্রব হতো বলে। আমরা গোমতীতে গিয়ে ওদের পৌঁছে দিতাম। ওখানে একটা ভুটানে গিয়ে আমাদেরই হাঁটুরেরা বস্তা সাজিয়ে বসতে ওখানে। ওই হাটে আমি দেখেছি পাহাড় থেকে এমনও লোক আছে 2 দিন ধরে পাহাড় থেকে নেমে নেমে এসছে হাটে, বা 3 দিন ধরে নেমে হাটে এসছে, আবার ঠিক একই সময় নিয়ে ওরা আবার পাহাড়ে উঠতে যাবে। এই যেটা শুধু মানে চোখের আরাম নয়, এটা যে লোকের যে সঙ্গে কথা বলা, লোকের যে জীবন যাপন, যদি জীবনযাত্রা, এটাও কিন্তু আমাদের দেখা উচিত। এটা আমাদের কিন্তু ভাবাবে, আমরা দেশকে চিনতে পারবো। আমাদের দেশকে যদি না চিনতে পারি, তাহলে তো আমি মনে করি যে আমাদের দেশের নাগরিক হওয়ার আমাদের কোনো মূল্য নেই সে অর্থে আর কি। এটা আমার মত আর কি। তো এই যে হাটের কথা বলা, এই হাট কিন্তু আমাদের কলকাতাতেও হয়, মজার কথা এটাই। আমাদের এই হাটগুলো কিন্তু বেশি কাপড়ের হাট আছে অনেকগুলো, যেমন আমাদের মোংলা হাট, হাওড়ায় হয়, হরিষা হাট হয় আমাদের উল্টোডাঙ্গার কাছে। এই আমাদের খান্না সিনেমা হল পাশে হয়, এই যে মানে এপিসি রোডের উপরে আর কি। তারপরে আমাদের একটা পাখি বাজার বসে, ওটাও হাটের মতোই, সেটা শখের বাজার বলে। এটা গ্যারেজ স্ট্রিটে হয়, সেখানে গাছ, পাখি, মাছ, মানে অনেক রকম জিনিস সেখানে বিক্রি হয়। প্রতি রবিবার করে ওরা বসে আর কি। এই যে একটা সাপ্তাহিক ব্যাপার, আমি এটা হাটের মধ্যে উল্লেখ করলাম। এই যে জিনিসগুলো আছে, এই হাট একইভাবে বাজার আছে। বাজারও কিন্তু কি, বাজারটা আমাদের অতটা মূল্য পাই না কেন, যে আমরা বাজারটা প্রতিদিন দেখি, বাজারের মধ্যে আমরা নতুনত্ব পাই না, কারণ মাঝে মধ্যে একটা মেলার ব্যাপার থাকে, আর সব রকম পণ্য নিয়ে আসে। বাজারে কিন্তু অত মূল্য দৈনন্দিন জীবনে যেটা লাগে আমাদের আহ আমাদের খাওয়া দাওয়ার জন্য, সেটুকুই আমরা হয়তো বাজার থেকে কালেক্ট করি। কিন্তু হাটে কিন্তু আমরা সব রকম পোশাক কালেক্ট করছি, মনিহারি দ্রব্য কালেক্ট করছি। কিন্তু আমাদের কলকাতায় মজার মজার বাজার আছে। যেমন কি আছে, আমাদের পুরোনো কাপড়ের বাজার। এই যে আমরা যে দেখবেন অনেকে পুরোনো কাপড় আমাদের বদল করে দিয়ে যায় না, পুরোনো কাপড় নিয়ে একটা করে বালতি দিয়ে গেল, গামলা দিয়ে গেল। হুম, এইগুলো কিন্তু বিক্রি হওয়ার জায়গা আছে। আমাদের ইয়েতে মানে আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে একটা জায়গা আছে, ওইখানে কিন্তু এলিট সিনেমা হল ছিল যেখানে, ওইখানে একটা জায়গা আছে, ওখানে লিবার্টি, এলিট না, লিবার্টি সিনেমা হল, ওইখানে এটা বিক্রি হয় আর কি। ওখানে 2 দিন সকাল, ওখানে সকালবেলা আর কি, ভোর রাত থেকে শুরু হয়, সকাল 9টার সময় শেষ হয়ে যায়। এখানে কিন্তু আপনার সারা, প্রায় আমি দেখেছি প্রায় বাংলা থেকে লোক আসছে, রামপুরহাট থেকেও আসছে, আমি দেখেছি মানে, এবং বিহার ঝাড়খণ্ড থেকেও আসছে। ওরা এসে গড়ে সমস্ত পুরোনো জামা কাপড় নিয়ে যাচ্ছে। কেউ বলে যে এটা অনেকে ইয়ে করছে, যে বলে মেশিনে বিক্রি হবে, মেশিন মশার কাজে লাগবে। অনেকে বলে এগুলো নতুন করে আমরা বিক্রি করবো হাটে গিয়ে, গরিব মানুষেরা কিনে নেবে। আর যারা এই কাপড় জামাগুলো নিয়ে আসছে, তারা ফেরার সময় এখান থেকে ওই বালতি, গামলা, এইগুলো জিনিসগুলো কিনে নিয়ে আসছে। তো তার দোকানও কিন্তু ওর পাশে রয়েছে আর কি। এই যে বাজার, বিচিত্র বাজার আর কি আমাদের। ফলের বাজার আছে মেচুয়াতে, সেখানে দেখবে এত ফল, মানে অবাক লাগবে যে এত ফল হয়, এবং এত মানে পাহাড়ের মতো ফল জমে আছে আর কি। ওই কলেজ স্ট্রিট মোড়ে সকালবেলা ডাবের বাজার বসে, ডাব আছে, মানে সব কলকাতা যত ডাব মা মনে হয় কলেজ স্ট্রিটই নামে, ওখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। কাঁদিতে আছে ছানার বাজার, মানে কাঁদিতে
ছানা খুব ভালো, ওখানে ছানাগুলো বিভিন্ন জায়গায় সন্ধ্যাবেলা আমি বাজারে সব ছানা নিয়ে আসেন, আবার ঠিক সন্ধ্যাবেলা হবে ছানাগুলো আবার দূরপাল্লার বাস ধরে আবার বিভিন্ন ডেস্টিনেশনে চলে যায় আর কি। আমাদের চোর মার্কেট আছে আমাদের কলেজ শিয়ালদা স্টেশনের কাছে, ওখানে জুতোর বাজার আছে একটা, ওই জুতো বিভিন্ন রকম জুতো পাওয়া যায়। এই যে একটা বিচিত্র জিনিস, এটা আমরা যদি দেখি আমাদের সত্যি খুব ভালো লাগে। আমার আমার একটা নতুন ভাবনা ভাবাবে আমাকে, প্লাস দেখতেও ভালো লাগবে। হয়তো যে জায়গা সুন্দর নয়, অন্য কোনো নৈসর্গিক দৃশ্য কি হয়তো নেই, কিন্তু এটা অভিনব বিষয় না, এইটা আমার ভালো লাগে। এই আমি বলি যে হাট বাজারও দেখার বিষয়। একটা ভ্রমণাঙ্গিক, আমি বলি যে ট্রেনে করে যাওয়া মানে রুট, মানে আমি যে জার্নি করছি লোকাল ট্রেনে যাচ্ছি, লোকাল ট্রেনে আমার মনে হলো একদিন আমি গেদে লোকাল ধরে ফেললাম। আমি গেদে লোকাল ধরে একদম গেদে একদম বর্ডার পর্যন্ত গেলাম, যদি বর্ডারে যেতে দেয় না আজকে আগে আমি দেয়, আমি গাড়ি গেদে লোকাল করে যাচ্ছি গেদে, ওখানে গিয়ে যারা বাংলাদেশ থেকে আসছে বা এপাশ থেকে বাংলাদেশ থেকে যাচ্ছে এদের আনাগোনা দেখছি, যারা বাংলাদেশ থেকে এলো ট্রেনে উঠলেন তারা কথা বলতে বলতে আসছেন, বিভিন্ন আলোচনা করছে, কানটা একটু পাতলে পাতলে অনেক মানে আমরা কথা আমাদের কানে আসছে, এই যে জিনিসগুলো আর কি। তো এই জিনিসগুলো আমরা একবার নৌকো করে আমরা একবার রাজমহল গেছিলাম, আহ, আমাদের মালদার মানিকচক থেকে, মোথাবাড়ি ঘাট থেকে ওটা মোটামুটি একদম ফেরি ছাড়ে বড় ওখানে সমস্ত গাড়ি টাড়ি সব লরি টরি সব উঠে যায়। এককালে যখন অ্যাকচুয়ালি ফারাক্কা ব্রিজ ছিল না, তখন কি এইভাবে কিন্তু উত্তরবঙ্গের লোকে যেত, তখন এইভাবেই এপারে এসে দাঁড়াতো ট্রেনে করে লোক, ওপারে নেমে আবার ওখানে নদী গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে আবার ট্রেন ধরতো বা বাস ধরতো। তা ওটা এখনো ওই রাজমহল আর মানিকচকের মধ্যে আছে আর কি। এই যে যে ওইখানে ওই একদম ওখানে উঠে পড়লাম রাজমহল যাবো বলে। আমার তো রাজমহল গিয়ে জানা ভালো লাগলো, ওই যাত্রাপথটা বেশি ভালো লাগলো, গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কত লোক কতজন ফেরিওয়ালা, মানে এটা রঙিন ব্যাপার আর কি। এইগুলো একটু যেমন একটু একটু ভালো লাগাতে হবে, মানে এমন নয় যে আমি বললাম আপনার ভালো লেগে যাবে তা নয়, কিন্তু একটু ভালো লাগাতে হবে, একটু চোখটা করে রাখতে হবে। এই একটা জার্নিটাকে আমি একটা অন্যতম একটা ডেস্টিনেশন মনে করি, আমাদের অন্য ভ্রমণ আঙ্গিক এটাকে আমরা মনে করি। তারপরে আমার আমি আরো এরকম এরকম কিছু আমি লিস্ট করেছিলাম। যেমন আমরা যেখানে কিছু জায়গা আছে যেখানে আমরা সবাই খুব যাই, কিন্তু ওখানে এমন ছোট ছোট জিনিস আছে সেটা আমরা দেখি না বা সাইট সিনের মধ্যে আমরা রাখি না, কিন্তু ওটা কিন্তু ওটা অনেকে হয়তো পুরী যান, এখন অবশ্য পুরী থেকে ধ্বজা নামানো সবাই দেখেন আর কি, কিন্তু আমি যখন পুরী গেছিলাম তখন আমাকে কেউ বলেনি যে ধ্বজা নামানোর একটা খুব একটা বড় ইভেন্ট। আমি যখন গিয়ে প্রথম পুরী গেলাম, আমার যে বন্ধুর সাথে গেছিলাম সে আমাকে ধ্বজা নামানো দেখাতে নিয়ে গেছে, কিন্তু আমি তখন তখন যে বইপত্র পড়ি তখন সেখানে কিন্তু এই ধ্বজা নামানোর ব্যাপারটা কোথাও চোখে পড়ে। ওই যে পুরী থেকে ধ্বজা নামানো দেখলাম, এরকম কিছু ছোট জিনিস আর কি থাকে। সেগুলো যেমন আপনি যদি ইয়েতে যান, আমরা ভাইজাগ যাই, ভাইজাগ থেকে কিন্তু কাছাকাছি ভাইজাগ অনেকগুলো বৌদ্ধ স্তূপ আছে, সেগুলো আমাদের নিয়ে যাওয়া হয় না বা আমরা যাই না। সেটা যদি আমরা যাই, এরকম কিছু অফবিট জায়গা যেটা চেনা ডেস্টিনেশন, কিন্তু আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে বা একটু প্ল্যান করে যদি যেতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু মানে খুব ভালো হবে আর কি। আমরা একবার আমরা মানে একদিন আমি এমনি কাটিয়েছিলাম মৎস্যজীবীদের সাথে, কুলতলি থানার আন্ডারে একটা মৎস্যজীবী পরিবার, ওরা নদীতে মাছ ধরতে যায়। তা আমি একটু বায়না ধরলাম যে আমি আপনাদের সাথে যাবো। ওরা সকালবেলা রওনা দিলেন এবং সপরিবারে ওনারা মাছ ধরতে যায়। উনি ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার পুত্র ছোট ছিল, যে আমার কন্যারাই বেশ ভালো ভূমিকা গ্রহণ করতেন মাছ ধরার জন্য। ওনারা গেলেন সকালবেলা গিয়ে জালটা পেতে চলে এলেন। জোয়ারের আগে জালটা পাতা হয়, তারপর জোয়ারের জলে মাছগুলো ঢুকে গেল, এবার যেই ভাটা শুরু হলো তখন আবার ওই জালটা তুলে দেওয়া। আবার দুপুরে কিছু পরে গিয়ে আমরা আবার জালটা তুলতে গেলাম, সঙ্গে গেলাম, তুলে নিয়ে এসে উনি ওই মাছগুলো নিয়ে কিছু মাছ ওখানে একটা আড়ত ছিল, সেই আড়ত দিল, বাকি মাছ নিয়ে ওখানে কাটামারি হাট আছে, ওই হাটে গিয়ে ওরা বসে গেলেন আর কি মাছ বিক্রি করতে। আমি ওদের সঙ্গে সঙ্গে চললাম।
কিছু মাছ বিক্রি করলো, বাকি যেগুলো ছিল বলে এগুলো আমার ঘরে গিয়ে খাবো। এটা গোটা দিন ওদের সাথে আমরা কাটাতে পেরেছি। একবার আমি সুন্দরবনেরই কে প্লট, পাথর প্রতিমা থানা আমার আন্ডারে আছে, কিন্তু পরে কে প্লট একজন বাড়িতে গেছে, মানে গ্রাম ঘুরতে যাচ্ছে। তখন ওই যে গ্রামে গেছিলাম কে প্লটে, ওইখানে যেতে গেলে শ্রীপতিনগর জায়গাটার নাম, ওখানে যেতে গেলে তখন রাস্তা ছিল একটাই, প্রত্যেকে রায়দিঘি থেকে ট্রলারে উঠতে হবে, ট্রলারের মতোই ছোট ছোট ওরা ফুটফুটি বলা বোট বলে ওরা, এবং 2.5 ঘন্টা লাগবে সেই জায়গায় পৌঁছতে। এই 2.5 ঘন্টা মানে আপনি যে বিভিন্ন নদীর ঘাট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেই ঘাটের এক একটা ঘাটের একটা চিত্র, একটা বৈচিত্র্য। আমি দেখেছি যে একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে উঠলেন, পায়ে তার কাদা, মানে ওই নৌকো উঠে গেলে, মানে তখন সব ঘাট কিন্তু পাকা ছিল না, এখন ম্যাক্সিমাম ঘাট পাকা হয়ে গেছে। পাকা, এটা ধরুন আমি বলছি এটা 2009-এর কথা বলছি। এবং উনি উঠলেন, কোলে বাচ্চা, উনি তখন আহ, পা ধোবেন কি করে, উনি কোলে বাচ্চাটিকে উনি যে যিনি টিকিট কাটছেন আমাদের কন্ডাক্টরের মতো ওনার হাতে ধরিয়ে দিলেন, দিয়ে নিজের পায়ে জল দিয়ে উনি তাকে পা দিয়ে তারপর বাচ্চাটাকে, এইরকম জিনিস আর কি। এই জিনিসগুলো আমি আমার কাছে খুব ইয়ে লেগেছে আর কি। আমরা আমরা যখন পুরুলিয়া অনেকে যাই, পুরুলিয়া যাই আমরা, অযোধ্যা পাহাড় দেখে দেখি, ওখানে রং পাহাড় একটা জায়গা আছে, সাধারণত ওটা আমার ডিস্ট্রিক্টের বাইরে আর কি। ওই রং পাহাড় একসময় রঙের খাদান ছিল, ওখান থেকে লোকে রং তুলে নিত, এখন সেটা আপাতত সরকারি ইয়েতে বন্ধ আছে। কিন্তু জায়গাটা ওই যে রং তোলার পর যে খাদানের যে সৃষ্টি হয়েছে, সেটা একটা অদ্ভুত একটা ইয়ে সৃষ্টি করেছে আর কি। আমার আশ্রম যেতে পারি, আশ্রম ভ্রমণ, যেমন যে যে আশ্রমগুলো আছে, আমরা যদি সেই আশ্রমগুলো যাই, আশ্রমে যে একটা আধ্যাত্মিক পরিবেশ, এটা কিন্তু মনকে খুব শান্তি দেবে। এবং মনের যে আমাদের বলি মেডিটেশন করি বা আমরা যাই করি, ধ্যান করি, যাই করি না কেন, যোগ করি না কেন, আশ্রমে গেলেও কিন্তু আমরা এই একটা কিন্তু আমরা উপকার পাবো। আমরা গেছিলাম, এটাও সুন্দরবনের গল্প, গোবর্ধনপুর বলে যে একটা গ্রাম আছে, ওইখানে আমরা থেকে, ওখানে থাকার জায়গা কিছু নেই, এখন অবশ্য অনেক হোমস্টে হয়েছে। সেখানে আমরা রামকৃষ্ণ আশ্রম আছে, ওরা মানে মানে প্রপার রামকৃষ্ণ মিশনের নয়, কিন্তু রামকৃষ্ণ ভাবাদর্শ নিয়ে চলেন। ব্যাস, ওখানে বাচ্চাদের ট্রেস আছে, বাচ্চাদের সকালে পড়তে আসে, সারাদিন থাকে, আমরা বিকেলবেলা চলে যাই। ওখানে আমরা গিয়েছিলাম, মানে রাতে ওখানে ছিলাম, বাচ্চাদের খেলছে, বিকেলে রুমাল জল খেলছে, দুপুরে পড়ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর সবাইকে ঘুম পাড়িয়ে দিল, মশারি টানিয়ে দিল, সবাই মশার মধ্যে ঘুমিয়ে পড়লো। এই যে ছোট জিনিস, যেটা আমাদের ওখানে সমুদ্র সৈকত আছে, ওখানে সমুদ্র সৈকতে রূপালী সমুদ্র হবে, রূপোর মতো লাগছিল, কারণ কি ওখানে বালির সাথে একটা কালো মাটি মিশে গিয়ে এমন একটা রং সৃষ্টি করেছে, যেন রূপোর মতো চকচক করছে। তার থেকেও যেন আমার কাছে ওই যে বাচ্চাদের হাবভাব, বাচ্চাদের আচরণ, এইটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর কি। হুম। যেটা লেখা, যেটা লিখেছে সেটা দেখছি আমি। আমার গোরস্থান, আমাদের যেটা আমরা কি বলবো, কবরস্থান বা এগুলো যেগুলো আছে, সিমেট্রি যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা ঘোরার জায়গা। আপনি যদি দার্জিলিং যান, দার্জিলিং এ একটু যদি দার্জিলিং টাউন থেকে এগিয়ে যদি একটু উত্তর দিকে হাঁটতে শুরু করেন, লেবং এর দিকে, দেখবেন ওখানে ইয়ে আছে, একটা গোরস্থান আছে, এবং পাহাড়ের ধাপে 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 গোরস্থান নিয়ে আছে, রাস্তার এদিক উত্তর দিকে উঠে গেছে, আবার নিচে দিকে পৌঁছানো নেই। ওইখানে আমি দেখলাম দার্জিলিং শহরে যিনি আবিষ্কর্তা, যিনি প্রথম, ওনার অনেক সমাধি রয়েছে। আমাদের কলকাতায় যে সমাধিগুলো আছে, সেখানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সমাধি আছে, আমরা সেগুলো যদি সময় করে যেতে পারি। আমাদের ভবানীপুর সিমেট্রির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছে, সৈন্যরা মারা গেছিলেন, তাদের জন্য একটা আলাদা এরিয়া করা আছে, সেখানটা খুব সুন্দর করে সাজানো। আমরা আমরা সেগুলো আমরা গিয়ে দেখতে পারি। জাদুঘরের জাদু, মানে আমাদের যে মিউজিয়াম, আমি মনে করি কোথাও বেড়াতে গেলে অবশ্যই সেখানে মিউজিয়ামটা অবশ্যই দেখা উচিত, কিন্তু দেখেনও আপনারা। এবার লোকাল ওইখানের ইতিহাস জানার জন্য, ওখানকার ইয়ে করার জন্য অবশ্যই একটা ওখানে মিউজিয়ামটা দেখা উচিত আর কি। গ্রাম ভ্রমণ তো আগেই বললাম আপনার, আমরা বিভিন্ন গ্রামে যেতে পারি। গ্রামের আরো কিছু গ্রাম আছে, যেমন মনে করুন কোনো গ্রামের পটচিত্র আছে, আমরা যদি কেউ, আমরা পিংলায় জানলেন, পিংলার ঘরে ঘরে আমাদের পটচিত্র, আপনি গেলেন, তো এখন কমন ডেস্টিনেশন হয়ে গেছে যদিও,
আমি গেলেন ওখানে গিয়ে লোকের বাড়িতে গিয়ে ওদের কাজে দেখলেন। আজকাল ওখানে হোমস্টে হয়েছে, দেখতে পারেন। যদি আপনি ডোকরা গ্রামে যান, আপনার দু জায়গা আছে আমাদের এখনো পর্যন্ত, যেটা বিখ্যাত ডোকরা গ্রাম, একটা বাঁকুড়ার দ্বীপ না, আর আমাদের আউশ গ্রামের দরিয়াপুর, ওখানেও আপনি ডোকরা গ্রামে যেতে পারেন। অনেকে ইদানিং দেখলাম খুব রাবড়ি গ্রামে যাচ্ছিল, হুগলি জেলায় রাবড়ি গ্রামে যাচ্ছে, এই বিভিন্ন জায়গায় কাঠের নতুন গ্রামে, কাঠের পুতুলের গ্রাম আছে, ওখানে যেতে পারি আমরা। বাঁকুড়া পাঁচমিয়ার টেরাকোটার সেখানে যেতে পারি আমরা। বিভিন্ন আমরা এরকম অনেক জায়গায় পুতুল নাচের গ্রামে গেছি, যেখানে পুতুল নাচের একসময় আপনারা দেখেছেন কিনা না, হাতের গ্লাভস পুতুল যেগুলো আমাদের আমাদের পাড়ায় ঘুরে বেড়াতো, ওটা নিয়ে গান শোনাবো, তা এগুলো এখন ওরা কিন্তু আসেন। আমি ওনার মধ্যে পদ্মতামলি গ্রামটার নাম, পূর্ব মেদিনীপুরে, আমার সেখানে গেছিলাম। ও শিলিগুড়ি কিন্তু এখনো আছেন, কিন্তু বলছে আমরা এখন আর ঘরে ঘরে ঘুরে আর এটা করি না, কারণ এটা অতটা কদর নেই। ওনারা বললেন আমরা আগরপাড়ায় গিয়ে একটা কোনো জায়গায় থাকতাম, সব আমার গ্রামের লোকেরা গিয়ে এই জায়গায় হল করতাম, আবার সকালবেলা হলে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তাম, যা চাল ডাল যা হতো আবার জড়ো হতাম। এইভাবে 1 মাস ওরা বাড়ির বাইরে থাকতেন, তারপর আবার ওনারা ফিরে আসতেন। যখন একটু পুঁজি জমলো কিছু, গ্রামে ফিরে আসতেন আর কি। তো লোকশিল্প, হস্তশিল্প যে গ্রামগুলো আমরা যদি যেতে পারি আমরা, ফুলের গ্রাম, চাষের জন্য আজকাল অনেক গ্রাম বিখ্যাত হয়ে গেছে। আমাদের ওই খিরাই, পূর্ব মেদিনীপুরে, ওখানে প্রচুর লোক ফুল দেখতে যাচ্ছেন আর কি। আমাদের কুচবিহারে ঘুঘুমারিতে শীতলপাটির গ্রাম আছে। আমাদের পশ্চিম মেদিনীপুরের সারতা গ্রামে আমাদের মাদুরের গ্রাম আছে। গোঘাট থানার বদনগঞ্জে পেতলের কলস। তারপরে আপনার পুতুল, যেখানে মাটির পুতুল তৈরি হয়, জয়নগরে মদিনপুরে ওখানে মাটির পুতুল তৈরি করা অনেক শিল্পী আছে। এটা গেলে ওরা একটু উদ্বুদ্ধ হবে, আমাদেরও এটা খুব ভালো লাগবে এটা আর কি। গ্রন্থাগার, লাইব্রেরি ভ্রমণ, এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয় মনে হয়, কিন্তু আমরা এখন গ্রন্থাগারে সেটা গুরুত্ব দিই না। লাইব্রেরি ভ্রমণটা ধরুন যে আমাদের অনেক ঐতিহাসিক লাইব্রেরি আছে, সেখানে প্রচুর কালেকশন, হয়তো সবার কাজে লাগবে না, যারা আগ্রহী তারা যাবেন। আমাদের ধরুন আমাদের উম, উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরি, কলকাতার চৈতন্য লাইব্রেরি, আমাদের বা যদি ন্যাশনাল মিউজিয়াম, সেটাও অনেক খুব ভীষণ রিচ। আমাদের আশুতোষ মুখোপাধ্যায় বাংলার ভাগ, ওনার 84,000 বই ওখানে সংগ্রহ রাখা আছে আর কি। আমি দেখেছিলাম উনি শুধু বই কালেকশন করেননি, রীতিমতো পড়তেন। আমার এত বই হাতে কি করে পড়েছে, কিন্তু ওনার বইগুলো পাচ্ছে পাশে সাদা যে অংশটা থাকে, সেখানে নোট পর্যন্ত করা আছে, উনি বিভিন্ন ফুট নোট দিয়েছেন। এই আমরা লাইব্রেরি যদি দেখতে পারি, আমরা এরকম অনেক এরকম ভালো লাইব্রেরি করার নাম বলছি লাইব্রেরি গুলোর, যেমন এশিয়াটিক সোসাইটি আছে কলকাতা, উইলিয়াম কেরি গ্রন্থাগার আছে শ্রীরামপুরে, রাজনগর বসু স্মৃতি পাঠাগার মেদিনীপুরে, উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি, চন্দননগর পুস্তকাগার, শিবপুর পাবলিক লাইব্রেরি, তালতলা পাবলিক লাইব্রেরি কলকাতা, বাগবাজার রিডিং লাইব্রেরি। এই রিডিং লাইব্রেরি কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আমি দেখেছি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা রিডিং লাইব্রেরি থেকে কিন্তু বই পড়তাম, ওখানে ওখানে বই পড়ে আসতে হবে, বই আনা যাবে না। আমার একটা খুব চিপ ক্যান্টিন ছিল, খুব অল্প পয়সায় আমরা ওখানে একটা খাবার পেতাম, তখন দেখেছি আর কি। তারপরে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ, শান্তিপুর সাহিত্য পরিষদ, আমাদের মজেশনের বিধান চন্দ্র পাঠাগার, এটা কিন্তু খুব স্বাধীনতা সংগ্রামের জন্য খুব ইয়ে। কলকাতায় কলেজ স্ট্রিটে ব্যক্তিগত উদ্যোগে আছে লিটিল ম্যাগাজিন লাইব্রেরি। আমাদের সন্দীপ বাবু ছিলেন, উনি মারা গেছেন রিসেন্ট, নতুন করে আবার ওনার চালাচ্ছেন, যারা সুমনের দিকেরা ছিলেন তারা চালাচ্ছেন। পদব্রজ, হেঁটে ঘোরা, আমরা শীতকালটায় আমরা এরকম হেঁটে হেঁটে অনেক জায়গায় যাই, আমরা এখন কলকাতায় আমরা হাঁটতে বেরোতাম। আমি কলকাতায় এরকম ট্রেক হয়, হেঁটে হেঁটে ঘোরা ঘুরে। আমরা এই যে ওই আমাদের যে রবীন্দ্র সরোবর, আমার মনে হয় আমাদের পুরোনো কলকাতায় এখন রবীন্দ্র সমিতি বসে আছে, আমার এরকম মনে হয়। আমরা হেঁটে হেঁটে ওই দুসব রাস্তার ধার দিয়ে যেতাম, বিভিন্ন বাড়ি, স্থাপত্য, এগুলো খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যেতাম। আমরা 2-3 দিন মিলে এটা রাস্তা করেছিলাম। গঙ্গার ঘাট এ ঘোরা ঘুরে দেখা যেতে পারে। এই যে পদব্রজ, যেমন যে আগে তো লোকে হেঁটেই ঘুরতো, তাই না? এবং আগে আমাদের আমরা পুরী যেতাম, আমরা হেঁটেই গেছি, লোকে পুরী যেত। তারপর ট্রেকিং আছে, ট্রেকিং এর তো আছে, ট্রেকিংটা একটা স্পেশালাইজ ভ্রমণ হয়ে গেল। কিন্তু আমরা এটা হাঁটা, এর সাথে হাঁটার সঙ্গে যুক্ত এটা আর কি। কিন্তু আমাদের কলকাতা ধর্মতলা, দিবা দিঘা, এই এলাকাটা কিন্তু একটা হেরিটেজ ট্যুর হয়, এটা সংস্থা, একটা সংস্থাও আছে এটা করায়। কাশির গলি, মানে কাশি, আপনার বেনারস গেছেন, বেনারসের গলির আর বেনারসের ঘাট,
এই যে হেঁটে ঘোরার যে কি আনন্দ, কি মজা, এটা আমরা সবাই জানি, তবু আমি এটা উল্লেখ করলাম আর কি। এটা আর কি কোনো শহর হেঁটে হেঁটে ঘুরতে দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে ঐতিহাসিক শহর যেগুলো, সেগুলো কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারো। উৎসবে যাওয়া, সময় যাওয়া, উৎসবে পর্যটন, ধরুন যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় উৎসব, মানে পর্যটন উৎসব হয় আর কি। যেমন ধরুন আমাদের পাটনার কাছে সোনপুরে পশু মেলা হয়। এই কিছুদিন আগে এখনো বোধহয় হচ্ছে, পুষ্করে পশু মেলা চলছে আর কি। বিভিন্ন উৎসব, আমাদের কেরালায় উৎসব আছে, আমাদের মুম্বাইতে গণেশ পুজো আছে, আমাদের কলকাতায় দুর্গা পুজো আছে। এই সময় যদি আমরা যাই কোথাও, তাহলে কিন্তু ওইখানে একটা কালচারাল যে একটা ওদের যে যা আছে, আমরা কালচারাল যে ঐতিহ্য, সেটা কিন্তু আমরা দেখতে পারি আর কি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ওর সময় কিন্তু খুব ভিড় হয়, হোটেলে জায়গা টাকা পাওয়ার সমস্যা হয়। যদি ঠিকভাবে প্ল্যান করি হতে পারে। কিন্তু ওটা বাদ দিন, আমি নয় অসময়ে বিহু দেখতে গেলাম না, শান্তিনিকেতনে পৌষ মেলায় গেলাম না, ওখানে খুব প্রচন্ড ভিড় হয় শুনলাম, তাহলে আমরা পরে কেরালায় ওনামের সময় গেলাম না, আমরা এখন গ্রাম বাংলায় আবার যেখানে যেখানে উৎসব হয় সেখানে চলে গেলাম। আমি বাঁকুড়া, যদি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের পশ্চিমবঙ্গ, যদি আমরা পৌষ সংক্রান্তির সময় যাই, ওদের যে যে ওই সময় যে মকর পরব, ওই সময় আমার তো মনে হয় যেন অঘোষিত গান চলছে। সব লোকজন কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই পিঠে পুলি, বিভিন্ন উৎসবের মধ্যে ওই সময় বিভিন্ন মেলা, বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হয়, আমাদের যেমন বাঁকুড়াতে খাদ পাথর একটা পরপুর মেলা খুব বিখ্যাত ওই সময় হয়। ওই সময় আমাদের জয়দেব মেলা হয়, আমাদের গঙ্গাসাগর মেলা হয়। এছাড়া বিভিন্ন গ্রামে গ্রামে যে ঈদের মেলা এই সময়টা হয়, মকর সংক্রান্তি এবং পয়লা মাঘ উপলক্ষে প্রচুর মেলা হয়। এই মেলাগুলো যদি আমরা এই সময় যদি দেখতে পারি, তাহলে আমরা গ্রামীণ সংস্কৃতি এবং আমাদের যেটা বললাম আমার দেশকে চেনা, আমার উদয়নারায়ণপুরে হাওড়ায় কাঁকড়া মেলা বলে, ভাইখার মেলা, ওখানে পীরের দরগা আছে, ওখানে কাঁকড়া বিক্রি হয়। সেই কাঁকড়া বিক্রি করতে আসে দক্ষিণ চব্বিশ পরগনার লোকজন আসে, কারণ আমাদের এই যে মুসলিম ধর্মের লোকেরা কাঁকড়া খান না, তো মুসলিম ধর্মের লোকেরা কিন্তু কাঁকড়া বিক্রি করতে আসেন, আর আমাদের হিন্দু ধর্মের লোকেরা ওই কাঁকড়া কিনে নিয়ে যায়। ওখানে আবার আলুর দম বিক্রি হয়। আবার হুগলিতে এক জায়গা আছে, সেখানে আলুর দমের মেলা বলে বিখ্যাত, কারণ ওই মকর সংক্রান্তি পয়লা মাঘে ওই সময়টা আলুর দম খুব বিক্রি হয়, লোকে আলুর দম খেতে যায়। বাঁকুড়াতে কেঞ্জাকুড়াতে মুড়ির মেলা হয়, ওই চৌঠা মাঘ হয় মুড়ির মেলা, ওখানে ওই যে নদীর ধারে, আমাদের মন্দেশ্বরী নদীর ধারে থেকে ওখানে ওরা ওই ইয়ে করে, উম, মাটি থেকে জলটা তুলে মুড়ি মেখে খায়। এই যে যেমন এই বিভিন্ন উৎসবে যে আমাদের পর্যটন যেগুলো আছে, সেগুলো যদি আমরা করতে দেখতে পারি, করতে পারি খেয়াল খুশি ভ্রমণ, যেটা আমরা বহেমিয়ান ট্যুরের কিছুটা আমরা কাছাকাছি বলতে পারি, যেখানে আমাদের বোহেমিয়ান ট্যুর আমি এটা বলছি এটাকে, বা খেয়াল খুশি ভ্রমণ বলতে পারি। আমরা এই ভ্রমণটা একটা সময় ছিল, 70-এর দশকে, 70-80-র দশকে খুব জনপ্রিয় ছিল। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় দেখতাম, হঠাৎ করে বেরিয়ে পড়লেন কোথাও, জঙ্গলে চলে গেলেন, কারো বাড়িতে উঠে পড়লেন, সেই বাড়িতে উঠে এগুলো খাবো বললেন, ওনার বাড়িতে যে একটা মাত্র মুরগি ছিল, সেই মুরগি রেঁধে খাওয়ালো, থাকার জায়গা ঠিক নেই, এসব নিয়ে এই ট্যুরটা কিন্তু এখন আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা এখন এইভাবে পিচ্ছ সাধন করে কেউ আর ঘুরতে চাই না। আমরা একটু রিসর্টে থাকবো, মানে নর্মাল ক্ষেত্রে বলছি, আমরা রিসর্টে থাকবো। এখন হোমস্টে যা আছে সবই রিসর্ট প্রায়। এখন আমরা হোমস্টে কনসেপ্ট যেটা এসেছে ওগুলো পরে আসছি। এই যে খেয়াল খুশির ভ্রমণ, এই যে আমার বেরিয়ে পড়লাম কোথাও, সেটা কিন্তু উঠে গেছে। কিন্তু আমি যদি এখন আমরা যদি চালু করি, খুব অত হার্ড ভাবে নয়, যদি আমরা সফটলি চালু করি, আমরা বিভিন্ন গ্রামে, যেটা বললাম গ্রামে যাচ্ছি যখন আমি যাচ্ছি, ওইভাবেই বহিমেন ট্যুরের মধ্যে চলে গেলাম, এর একটা রোমাঞ্চ যেটা আছে, যে অ্যাডভেঞ্চারের মজা যেটা আছে, সেটা কিন্তু আমরা পেতে পারি। কিন্তু এখন এটা একটু কমে গেছে, আমরা সবাই আগের থেকে বুকিং করে আমরা সেখানে জেনে নিই কি আছে, খাবার দাবার মাথায় রাখি, ব্রেকফাস্টে কি দেন আপনারা, লাঞ্চে কি দেন, খাসির মাংস আছে কিনা, অনেক রকম আমাদের ক্রাইটেরিয়া থাকে। খারাপ না, আবার ঘুরতে অনেকে আমরা খেতেও যাই, মানে ঘোরার একটা বাড়তি মজা হচ্ছে খাওয়া, সেটা আমি অস্বীকার করছি না আর কি। যেটা হোমস্টে, যেটা আমার হোমস্টে নিয়ে যেটা বলা হয়, সেটা হচ্ছে এখন প্রচুর হোমস্টে, মানে এখন এত হোমস্টে হয়েছে ভালো, মানে এত ভালো যে আমরা গ্রামে গিয়ে থাকতে পারছি। কিন্তু যে হোমস্টে যেটা কনসেপ্ট দেওয়া ছিল, আমরা একটা লোকের বাড়িতে গিয়ে থাকবো, সেই ওনার বাড়িতে যা রান্না হবে সেটা আমরা খাবো, যেটা পশ্চিম থেকে যে কনসেপ্টটা এসছে, ওনাদের যে কালচারাল যেটা আছে, কালচারের সাথে আমরা আমাদের আত্মস্থ করবো, কালচারালটাকে এক্সচেঞ্জ করবো, আমাদের ভিউ ওদের ভিউ এক্সচেঞ্জ হবে, বা আমাদের
কালচার, ওদের কালচার এক্সচেঞ্জ হবে, এইটা কিন্তু আমাদের হোমস্টেতে হচ্ছে না। কারণ আমরা যাচ্ছি সেখানে একদম একদম বাঁধা জিনিস, বলেছি যে সকালবেলা লুচি, ডিম, নাহলে ম্যাগি খেতে হবে আপনাকে, রাতে মাংস, সকালে দুপুরে এই একদম বাঁধা ধরা মেনু আছে। আমরাও খুব ওরা আপুচি খানা একটা কথাই তো আছে, আমরা খাওয়ার ব্যাপারে খুব একটা কম্প্রোমাইজ করতে চাই না, আমাদের গন্ডির বাইরে বেরোতে চাই না, আমি বেরোতে বলছিও না, কিন্তু ওইটা কিন্তু কিছুটা বন্ধ আছে। আমি বলছি যারা হোমস্টে যারা যাচ্ছেন তারা একটু ট্রাই করে দেবেন। আমি যেটা বলতে চাইছি যে আপনি ওদেরকে বলুন যে বাড়িতে উঠবেন, এখন ম্যাক্সিমাম দেখা যায় ওদের বাড়িতেও রাখেন আমরা। মানে আমি একসময় আমরা পেহেলগামে গিয়ে আমরা কিন্তু হোমস্টে ছিলাম সেই যুগে, অনেকদিন আগে, সে 2012-13-তে। তখন কিন্তু আমরা লোকের বাড়িতে, টিপিক্যাল লোকের বাড়িতেই উঠেছিলাম। কিন্তু এখন দেখবেন বাড়িটা আলাদা আছে এবং উনি আর আলাদা একদম কটেজের মতো ঘর টর করেছেন, ওখানেই থাকেন, মানে ফ্যামিলির সাথে কোনো টাচ নেই। এবার না থাকাও ভালো, কারণ আমরা যেরকম যে ধরনের আমাদের যান পর্যটকরা, তারাও যে খুব এই গৃহস্থ স্বরূপ বিহেভ করেন তা তো নয়। আমরা গৃহস্থ স্বরূপ আচরণ করি না, ওনারা যা দেবেন তাই খাবো বা আমরা করবো না। তো সেই জন্য ওরাও বাধ্য হয়েছেন এটা সেপারেট করে দিতে। আর এটা হোমস্টেটা এখন সরকারিভাবে চালু হয়ে গেছে, ফলে এটাকে সব জায়গায় চলছে এটা। যাই হোক, আমি যদি আমাদের ক্ষেত্রে যদি পরিবর্তন করে যদি বলতে পারি, আমি যেখানে গেলাম তাকে বলা যে আপনি একটু আপনাদের কিছু খাবার খাওয়া, যেটা আপনাদের ডিশ আছে। ওনারা হয়তো বললো, আমরা জুলাই মাসে আমরা ইয়েতে গেছিলাম, লাদাখ গেছিলাম, ওখানে আমরা হুন্ডারে জায়গাটা ছিলাম, সেই ওটাও হোমস্টে, ওই ওই একই নামেই হোমস্টে আর কি। খুব সুন্দর পাকা 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 ঘর, বাড়ির মালিক ওই ওই ক্যাম্পাসে থাকেন না, পেছনে একটা ওনার পার্সোনাল ঘরে থাকেন। তা আমরা ওনাকে বললাম আপনারা সকালে কি খান, রুটি খান, সেটা খাবো। তা উনি বড় বিপদে পড়ে গেলেন, ওনার যে কুক আছে সে কুক হচ্ছে আবার নেপালি, এবং তার স্ত্রী হচ্ছে আবার আমাদের জলপাইগুড়ির মেয়ে, উনি নেপালি কিন্তু জলপাইগুড়ি। তো ওনারা তো সাধারণত যেটা আমরা খেয়ে অভ্যস্ত বাঙালি, আমাদের টুরিস্টরা যা খায় তাই খাওয়াতে অভ্যস্ত। উনি কি করে বলে, আমরা বললাম আমাদের একটা রুটি খাই একটা বটে, সেটা আমি খাওয়াবো, ওটা পাথরের তাওয়ায় ওটা সেকা হয়। তো উনি আবার সে কষ্ট করলো, ওরা মাকে ডাক বললেন, মা সেটা ওনার বাড়িতে বানালেন, তারপর আমাদের দিয়ে গেলেন। তা আমরা একটু কষ্ট দিলাম, মূলত একটা কষ্টই দিলাম ওনাদেরকে আর কি। যদি কষ্ট ওরা না পান, যদি ওনারা আগ্রহের সাথে যদি এটা করেন, আমার মনে হয় এইগুলো আমরা একটু করতে পারি। এইগুলো করলে আমরা যে হোমস্টের যে মূল যেটা ছিল সেটাকে আমরা আহ, উম, আবার ফিরে আনতে পারি, যেটা উদ্দেশ্য যেটা ছিল সেটা কিছুটা হলেও সফল হবে। তা মোটামুটি আমি আরো আছে, আমি হয়তো সবগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেরকম যেগুলো আমাদের বাধা গতের বাইরে, যেটা আমরা অন্যভাবে ভাবতে পারি। এই একটা নতুন যেখানে আমার যে বিভূতিভূষণের কথা, যে যেখানে আমি কোনদিন আগে আসিনি, সেটাই আমার কাছে নতুন দেশ। এটা খুব একটা দার্জিলিং এর ম্যাল হতে হবে তা নয়, আমার কাশ্মীরের কোনো ভ্যালি হতে হবে সেটা নয়, কিন্তু এটা নতুন জায়গা যেখানে আগে কখনো আমরা আসিনি, সেই জায়গাটাও আমাদের কাছে সুন্দর জায়গা, অচেনা আনন্দ, যেটা আর কি আমাদের বিভূতিভূষণের কথায়, অচেনা আনন্দ আমরা যে কোনো জায়গায় নিতে পারি, সেই কাছে দূরে যেখানে আমরা নিতে পারি। আমাদের যেমন ইয়ে চালু হয়েছে, আমাদের নৌপথে আমাদের কলকাতায় বিভিন্ন ঘাট ঘুরিয়ে মানে আমাদের নৌকো যেটা চলে আর কি, সেখানে উঠে পড়বো আমরা, ওই লোকজনের সাথে নদীর বক্ষে ভ্রমণটা হয়ে যাবে, নাই হোক কোনো ডেস্টিনেশন নাই বা যদিও নদীবক্ষে একটা ট্যুরিজমের একটা ডেস্টিনেশন আছে। সেটা ছাড়াও আমরা যদি নর্মাল ফ্রিতে যদি যাতায়াত করি যাই, সেটাও কিন্তু আমাদের কাছে একটা অভিজ্ঞতা। আমি যেগুলো বললাম খুব ইম্পর্টেন্ট কিছু নয় আমার কাছে, আমার মনে করি সবার কাছে এটা খুব সাধারণ মনে হতে পারে। শুধু একটু দেখা, দৃষ্টিভঙ্গিটা একটু যদি আমরা সাধারণ করে ফেলি একটু, মানে তাহলে কিন্তু আমরা এগুলো আমরা এনজয় করতে পারবো। মোটামুটি আপনার যদি কোনো কার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি কিছু বলার থাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো ব্যাখ্যা করার। স্যার, আমরা আপনার বক্তব্য শেষে আমরা প্রশ্নোত্তর পর্ব নেব, তখন প্রশ্নোত্তর পর্ব করতে পারবে তখন। না, এমনি মোটামুটি আর কিছু নেই সেরকম, যেগুলো বললাম এগুলোই আছে আর কি। যেমন আর একটা তাহলে বলি, যেমন বলছেন ব্যাগ, আমি এটা লেখা লিখেছিলাম ওই বইটাতেই আছে, যেটা বললাম না, এই বইটাতে, এই যে আমার সেই বই যেটা ম্যাডাম দেখে উনি ইয়ে করেছিলেন, এখানে যে বেড়াতে যাওয়ার বাড়তি মজা, মানে আমরা বেড়াতে যাওয়াটাকে আমরা কি করে আরো আরো মজাদার করতে পারি। বেড়াতে যাওয়াটা এমনি মজা,
যেমন হলো ভ্রমণের আগমনী, মানে আমি আগের থেকে প্ল্যান করছি, বেড়াতে যাব, আলোচনা প্রস্তুতি মিটিং, একটা যদি দল বেঁধে বেড়াতে যাই, একটা আমরা মিটিং ডেকে নিলাম, চলো আমরা বেড়াতে যাবো সবাই মিলে, একটা মিটিং ডাকি, কারো বাড়িতে ডাকা হলো, কোনো জায়গায় কোনো ক্যাফেতে ডাকা হলো, সেখানে গেলাম, আলোচনা করলাম, চা টা খেলাম একসাথে, ওটা একটা এরকম হয়। আমি আমরা যেমন বেড়াতে গিয়ে কিছু অবসর কাটাই, যেমন ধরুন আমি চাকরি জীবনে খুব বেশি এলাকায় ফাংশন যাত্রা হলে দেখার সুযোগ পেতাম না, সঙ্গে ওরকম ভাবে এনগেজমেন্ট থাকতো। কিন্তু বেড়াতে গিয়ে আমি যদি দেখতাম যে ওই যেখানে আছি সেখানে কোনো ফাংশন হচ্ছে বা যাত্রা হচ্ছে, আমি দেখতে চলে যেতাম। হ্যাঁ, আমার তো সময় কাটানোর ব্যাপার, আমার তো ওই রাতে ঘরে এসির ঘরে বসে রেখে কোনো লাভ নেই, মানে আমি তো বিশ্রামই হবে। আমি মঞ্চ একটু আমরা একবার বেনারস গেছিলাম, ওখানে দেখলাম বঙ্গ ক্লাব বা বঙ্গ সমিতিটা ছিল, মানে বাঙালিদের ক্লাব, ওনারা একটা ফাংশন রেখেছেন আর কি, অনুষ্ঠান করতে। আমার সেখানে লাস্টের একদম চেয়ার পেতে গিয়ে লাস্টের চেয়ারে গিয়ে বসে রিল্যাক্সে। আমরা একবার ত্রিপুরা গেছিলাম, ত্রিপুরায় কুইজ কন্টেস্ট হচ্ছে, বিভিন্ন হচ্ছে, সেখানে আমরা গিয়ে বসে বললাম। সেখানে আমার গিন্নি আবার হাত করে একটা পুরস্কারও পেয়ে গেল, একটা উত্তর দিতে পারলো, একটা ডায়েরি দিয়ে দিল, আমার গিন্নি সে কি আনন্দ যে একটা পুরস্কার দেয়। এই যে জিনিসগুলো হয়, যদি কোনো দিন যাত্রা হচ্ছে, কোথাও আপনি হয়তো গেছেন, বেড়াতে গেছেন, এমনি কোথাও গেছেন, আপনি একটু দাঁড়িয়ে যান, ভালো লাগলে পুরো দেখে নিন। আমরা তো যাত্রা এখন প্রায় দেখি না, যদিও যাত্রা কিন্তু বাজার বাজার কম নেই কিন্তু, যাত্রা উৎসব হয় এবং গ্রাম বাংলায় যাত্রা ভীষণ জনপ্রিয়। আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওইসব ঝাড়গ্রামে তো উড়িয়া যাত্রা ভীষণ বিখ্যাত আছে। গুড মর্নিং ওয়াক, আমি এটা বলছিলাম, গুড মর্নিং ওয়াক এরকম, আমি যদি আপনার মর্নিং ওয়াক অভ্যাস থাকে, আপনি বেড়াতে গিয়েও সেই অভ্যাসটা ছাড়বেন। আমি সকালে বেরিয়ে পড়ি, আপনি যেখানে আছেন সেই জায়গায় দেখবেন সকালে অদ্ভুত চেঞ্জ, অন্যরকম লাগছে জায়গা। আমি যদি ঘরে যদি মর্নিং ওয়াকে নাও বেরোই, যেখানে আমি যেখানে থাকি কর্মসূত্রে, কিন্তু আমি যেখানে বেড়াতে যাই সেখানে আমি সকালবেলা যদি খুব অসুবিধা না হয় যে সকালে বেরোনো আছে, না হলে কিন্তু আমি সকালে ওই এলাকা হাঁটতে বেরোই বেরোবো। আমি এটা এখানে নাম দিয়েছি গুড মর্নিং ওয়াক। আমি মুকুটমণিপুরে থাকেন, আমি সকালে জলাধার হাঁটতে বেরিয়ে যাই, এরকম লাগতে আছে এরকম। এবার আপনি যা যদি চায়ের নেশা থাকে, চা খেতে ভালো লাগে, আমি ওইখানে তখনই গিয়ে কোথাও কোনো চায়ের দোকানে বসে একটু চাও খেয়ে নিলাম, একটুখানি দুটো কথা বললেন ওখানে চায়ের দোকানদার বা আরো যারা চা খেতে এসছে তাদের সাথে। হুম, মানে আমরা শিলংয়ে দেখেছিলাম পুলিশ বাজারে প্রচুর স্ট্রিট, আমার ওই সময় না আমরা হোটেলে ওখানেই ব্রেকফাস্ট করবো, আমরা ঠিক করলাম যে এত স্ট্রিট ফুড চেখে দেখতেই হবে। এইগুলো প্রচুর জিনিস, খুব বড় কিছু নয়। পাত পেতে পর্যটন, মানে আমরা ধরো কোথাও গেছি, এমনও হয়েছে ধরুন কোথাও দিকে পঙ্ক্তি ভোজন হচ্ছে, এ ধার্মিক জায়গাতেও তো তীর্থস্থান হতে পারে, কোথাও হচ্ছে, আমরা বসে বললাম, আমরা অগ্রদ্বীপের মেলায় গেছি, দেখি যে খিচুড়ি খাওয়ার জায়গায় আমরা সবাই বসে পড়লাম, খিচুড়ি খেয়ে নিলাম, পাওয়া যাচ্ছে খেয়ে নিলাম। পাত পেতে পর্যটন, পাত পেতে পর্যটনে আর কি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে আমি কোনো সাধুদের সঙ্গে কথা সে অর্থে বলছি না, যেমন আপনি তবু আমি, ধরুন আপনি কোনো কোথাও গেলেন, সেখানে গেলেন যে একটা বৃদ্ধাশ্রম আছে, ওরা আশ্রম আছে, অনাথ আশ্রম আছে, আপনি সেখানে গিয়ে ওদের কাছে গেলেন, কথা বললেন। এখন তো কিছু বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমের ট্যুরের ব্যবস্থা থাকে, ঘরে থাকার ব্যবস্থা করেছেন বিভিন্ন আশ্রমের লোকেরা। আমি কিছুদিন আগে পাউসি বলে একটা গ্রামে গেছিলাম, পূর্ব মেদিনীপুরে, ওখানে দেখলাম অন্তদয় অনাথ আশ্রম জায়গা আপনার নাম, ওখানে কিন্তু থাকার ব্যবস্থা, যারা থাকতে পারে। ওই ওখানে থাকলে আপনি সারাদিন থাকলেন, ওখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি, তারপরে এইগুলো আপনি দেখতে পারবেন, ওদের সঙ্গে সঙ্গ দিতে পারবেন। বৃদ্ধাশ্রমে একই রকম করতে হবে। যদি আপনি আশ্রমে যান, এমনি আশ্রমে যান, আমি কৈখালিতে, মানে একটা কুলতলি থানার আন্ডারে পড়ে, দক্ষিণ চব্বিশ পরগনা, ওখানে রামকৃষ্ণ আশ্রম আছে, নিমপিট রামকৃষ্ণ আশ্রম। ওখানে উম সন্ধ্যাবেলায় যেকোনো, এটা না মানে আমি এটা উদাহরণ দিচ্ছি, আমি করেছি বলে, আমি যে কোনো যদি রামকৃষ্ণ মিশনের আশ্রমে বা অন্য কোনো ধার্মিক আশ্রমে বা যাই হোক না কেন, আপনি গিয়ে বসে পড়লেন, ওখানে সন্ধ্যা আরতি দেখলেন, পূজা আর্চা দেখলেন, মনটা এমনি দেখবেন যে শান্ত হয়ে যাবে। আমি দেখেছি মানে ওরা ওই ভিড় লয় উনি আরতি করছেন, ওদের সত্যি আমার আমার এটা খুব, মনটা খুব কুল হয়ে গেল, শান্ত হয়ে গেল। এটা আপনি করতে পারেন আপনার। আচ্ছা, একটা যে কোথাও কোথাও গেছে, আমরা এবার একটা মজার কথা বলছি, আমরা এবার রাজগীর গেছিলাম। রাজগীরে সেবার গিয়ে সেবার ওরা
পর্যটন দপ্তর থেকে সেদিনকে ওরা একটা ঘোড়ার ইন্ট্রোডিউস করছে সরকারিভাবে। তা আমরা যদি টুরিস্ট হয়ে গেছে, আমাদের বলছে যে আপনারা তো এটা একটু ট্রাই করুন, আপনারা উঠে পড়ুন, একটু ঘুরে নেবেন শহরটা। বাহ, কোনো পয়সা লাগবে না। তো এটা আমাদের যে বাড়তি বাড়তি পাওয়া 16 আনা বলে মনে হলো আর কি। মানে কোনো পয়সা লাগলো না, ওরা নতুন ইন্ট্রোডিউস করছে যে আমরা শহরটা বিনা পয়সা টাঙ্গাতে ঘুরে নিলাম আর কি। এরকম যদি কিছু পাওয়া যায় বাড়তি পাওয়া, সেটাও কিন্তু কম খেলনা নয় আর কি। লাস্ট হচ্ছে ভ্রমণের বিজয়া। আপনি যখন ফিরে এলেন, ফিরে আসার পর একদিন যারা যারা গেলেন দল বেঁধে, তারা একটা এক জায়গায় আবার মিলিত হয়, যেমন যাওয়ার সময় মিলিত হয়েছিলেন আগে, ঠিক ফিরে এসে মানে হিসাবের কিছু ব্যাপার থাকে যে কে কত খরচা করেছিল, তখন হয়তো ওই ভিড়ের মধ্যে বা তাড়াহুড়োর মধ্যে আমরা লেনদেনটা মিটিয়ে উঠতে পারিনি। একদিন বসে আমরা এগুলো মিটিয়ে নিলাম, ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো দেখানো হলো, শেয়ার করা হলো। মানে তখন আবার একটা আদান প্রদান, যেটা মানে ওই যে ভ্রমণের যে স্মৃতিটা ততদিন পর্যন্ত আমার টেনে রাখতে পারবো, আরো ভালো লাগবে। এইভাবে আমরা ভ্রমণ ভাবনা করতে পারি আর কি। অনেক ধন্যবাদ স্যারকে তার মহামূল্যবান বক্তব্য বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যারকে আবারও একবার কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ আমরা স্যারের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। স্যার ভ্রমণ কি অন্য আঙ্গিকে, ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে বলতে গিয়ে প্রথমেই বললেন যে পাশ্চাত্য সাহিত্য পাশ্চাত্য থেকে এটা এসছে এবং পাশ্চাত্য এবং প্রাচ্যকে মিলিয়ে দিলেন। এবং এই ভ্রমণ যে আগে সাধারণ মানুষ করতে পারতো না সেটাও তিনি বললেন। রাজা মহারাজের ভ্রমণ ছিল। এবং তিনি যে বললেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ মনে করতেন যে ভ্রমণ মানে মনের খোরাক। হ্যাঁ, এবং তিনি এটাও মনে করতেন যে যারা ভ্রমণ করে, ভ্রমণ শুধু একটা স্থান পরিবর্তনের মাধ্যম নয়, এক বিচিত্র সৃষ্টি ছিল তার ক্ষেত্র। বক্তা যিনি বলছিলেন তার ভ্রমণের মধ্যে দিয়েও তিনি সেই সৃষ্টিকেই তুলে ধরতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে এই ভ্রমণগুলো আমাদের লিখে রাখা দরকার, ডকুমেন্টারি হওয়া দরকার, মানুষের কাছে পৌঁছাবে কি করে। ঠিক সেটাই আমাদেরও সেই একই ভাবনা মনে হয়েছে। তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তার বক্তব্য, তার অর্থনৈতিক পরিবেশ, তার সৃজনশীলতা, তার প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু তিনি আমাদের সামনে তুলে ধরলেন। এবং তিনি বলছিলেন যে ঝাড়গ্রামের একটা ওই নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে পিঁপড়ের ডিম বিক্রি করা যেটা কথা, যে সেটা খায় এবং এই পিঁপড়ের ডিম তাদের দরিদ্র অবস্থানটা কতটা বুঝিয়ে দেয়। স্যার বলছিলেন আমরা সমস্ত কিছুই স্যারের বক্তব্য খুব মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আমরা স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাই স্যার সময় দেওয়ার জন্য। এর পরবর্তীকালে হয়তো স্যারকে আমরা আবার ডেকে নেবো কোনো বক্তব্য স্যারের কাছ থেকে শোনার জন্য। স্যার সময় আশা করি আমাদেরকে সময় দেবেন, এই আশা রাখি। এরপর আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। এখানে যারা শ্রোতামণ্ডলী আছেন, যদি কারোর কিছু জানার থাকে স্যারকে প্রশ্ন করতে পারেন। শুভেন্দু, আমি পল্লব ঘোষ। স্যার স্যার নমস্কার স্যার। আমি একটু পরে জয়েন করলাম। স্যার আমার কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্নোত্তরের ব্যাপার থাকে তাহলে আমি অফ হয়ে যাব। আমি অনেকটাই শুনলাম এবং এই যে কাঁকড়ার মেলা, এটা আমার জানা ছিল না। মুড়ির মেলাটা আমি বোধহয় শুনেছি, আমি বাঁকুড়ায় প্রফেশনাল ছিলাম। বাঁকুড়ার লোক স্যার। হ্যাঁ, সেই জন্যই আমি আরো ইন্টারেস্ট নিয়ে শুনলাম। আমি বাঁকুড়াতেই আমার প্রফেশনাল পিরিয়ড কেটেছে অনেক আগে। তো গন্ধেশ্বরী নদীর ব্যাপারটা আপনি বললেন, তো সেইটাই। আর একটা মাদুর মেলা শুনলাম। আর শীতলপাটির মেলাটা কোথায় আছে? স্যার আমাদের সারতা যে সবংয়ে যে পশ্চিম মেদিনীপুর যে গ্রাম আছে স্যার, ওখানে তেমনি এমনি সময় গেলে যারা শিল্পী তারা মাদুর বুনছে দেখতে পাবেন। প্লাস ওরা একটা মেলাও হয়, মাদুর মেলা করে ওটা। ওটা একটু সম্ভবত এই ডিসেম্বর মাসেই আছে ওটা স্যার। আচ্ছা, শীতলপাটি স্যার কুচবিহারে হয় শীতলপাটি মেলাটা স্যার। আচ্ছা, শীতলপাটির ব্যাপারে আমার ইন্টারেস্ট। আমি শীতলপাটি খুব ভালোবাসি। ওই কুচবিহারই পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। আমাদের এখানে পাওয়া যায় না স্যার এইদিকে। এখানে যে হস্তশিল্প মেলাটা হয়, হ্যাঁ ও তখন দেখেছেন স্যার? তখন দেখেছি, কিন্তু সেবার এলো না, বলছে যে আমাদের ফুরিয়ে গেছে। আপনি মেদিনীপুরে যদি যান তো ঠিকানা ঠিক মতন ভাবে বলেনি। ওই জন্য আমি শুনছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় সবংয়ে ব্যাপারটা হয় না।
সমঙ্গে স্যার ওটা শীতল পাটি হয় না স্যার, ওরা মাদুর কাঠি দিয়ে। আমার একটা মাদুর- প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ এটা বলিনি। আর হচ্ছে যে ওরা সরু, স্যার ওই মাদুর একটু সরু হয়, খুব ডিজাইন গুলো খুব ভালো হয় আর কি। আচ্ছা, ওই শীতল পাটিটা ঘুঘুমারিতে হয় স্যার, কুচবিহারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ কথা বলতে চাইছেন? ওটা আমার ইয়েতে লেখা আছে, আমার বইটাতে আমি ওটা উল্লেখ করেছি ঘুঘুমারিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চার প্রশ্ন স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি okay, বুঝতে শুনেছেন স্যার। খুব ভালো, খুব ভালো লাগলো। স্যার আমার প্রশ্ন আছে একটা। হ্যাঁ বলুন। আচ্ছা, ভ্রমণে কি একমাত্র ত্যাগী মানুষেরাই যোগ দিতে পারে? মানে নবনীতা দেবসেন আনন্দযজ্ঞ একটা প্রবন্ধে বলছেন, জগতে আনন্দযজ্ঞে থাকে গেস্ট কন্ট্রোল, সবার আমন্ত্রণ তাতে থাকে না, সেই তালিকায় শুধু ত্যাগী মানুষেরাই যোগ দিতে পারে। এই কথাটা কেন বললেন, বা এটার অর্থ কি? খুব কঠিন প্রশ্ন, আমি এত কঠিন ভাবে ভাবিনি, ভ্রমণটাকে নিয়ে ভাবি না অ্যাকচুয়ালি। সংসারী মানুষরাও তো ভ্রমণ করতে পারে। হ্যাঁ, সবাই এখন তো ভোগী মানুষরা বেশি ভ্রমণ করছে না। আমার এখন তো ভ্রমণটা অনেকটা কি বলবো, আমার আর্থিক ক্ষমতা দেখানোর জায়গা। আমি কোথায় বেড়াতে যাচ্ছি, আমি ইউরোপ ট্যুর করলাম, না আমি ব্যাংকক গেলাম, না আমি লাক্ষাদ্বীপ গেলাম, এটা তো একটা আমার আর্থিক ক্ষমতা দেখানোর জায়গা। তো উনি যে অর্থে বলেছেন এটা, মানে উনি কোন বইতে বলেছেন আমি ঠিক জানি না, কোন বইতে বলেছেন এটা। আনন্দযজ্ঞ প্রবন্ধে বলেছেন। ও আচ্ছা, আমি এটা পড়া নেই, তবে আমি আচ্ছা। ওনার যে ভ্রমণটা নিয়ে আছে, যে ওই ট্রাক বাহনে, ম্যাক বাহনে, তারপরে বা হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ উনি যেটা লিখেছেন যে করুণাধারা, করুণাধারা এসপাই না, হ্যাঁ। তো এইটা আমার পড়া আছে আর কি। করুণা তোমার কোন পদ দিয়ে, সরি, করুণা তোমার কোন পদ দিয়ে, এইগুলো পড়েছি। তা ওই ভ্রমণটা প্রবন্ধটা পড়া নেই, তো একটা লাইন পড়ে কিছু ব্যাখ্যা করা মুশকিল। আমি যে প্রবন্ধটা পড়বো, আমি কি নামটা বলুন, আনন্দযজ্ঞে। আনন্দযজ্ঞ মানে ও বলছেন যে, উনি বলছেন যে ভ্রমণ করতে গেলে ত্যাগী মানুষ হতে হবে, আচ্ছা, মানে সংসার থাকা চলবে না, মানে সংসার থেকেও তো ভ্রমণ হয়। হয়, উনি যেটা বলেছেন আমি একমত। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা একবার সান্দাকু ট্রেকিং গেছিলাম, এবার ফিরছি, আচ্ছা ফেরার সময় আমরা একটা জায়গা, শ্রীখোলা, শ্রীখোলাটা যাওয়ার সময় যে পথ দিয়ে উঠেছি আমরা, ফেরার সময় ওটা অন্য একটা পথ দিয়ে নামছি। তো ওই শ্রীখোলা দিয়ে এই রিম্বিকে এসে নামবো, রিম্বিক থেকে গাড়ি করে দার্জিলিং আসবো। এবার ওই শ্রীখোলা দিয়ে গিয়ে পৌঁছেছি, তখন দেখি যে একটা কতগুলো ওই পাহাড়ি ছেলে ওখানে গিটার বাজিয়ে গান গাইছে। তা আমরা ওখানে দাঁড়ালাম, দেখি পাশে এক ভদ্রলোক, একটা ভদ্রমহিলা, মানে বয়স্ক, মানে রিটায়ার্ড বোঝা যাচ্ছে, ওনারা হাততালি দিয়ে ওটাকে সঙ্গ দিচ্ছে না আর কি, এনজয় করে পা নাচাচ্ছে। তা গান শেষ হওয়ার পর কথা বললাম, ওনারা বললেন যে আমরা টিকিট কেটে এসেছি, ফেরার টিকিট কাটিনি, কবে ফিরবো আমরা জানি না। এই যে সংসারে যে ওনার যেখানে, আমার যেখানে ভালো লাগছে, ওখানে 3 দিন ধরে ওনারা আছেন ওখানে, ভালো লেগে জায়গাটা ভালো লেগে গেছে, থেকে গেছেন, কোনো ডেস্টিনেশন নেই, ডেস্টিনেশন আছে একটা, কিন্তু কোনো বাধা ধরা নেই যে আমি এখানে 2 রাত 3 দিন, এখানে 1 রাত 2 দিন, এরকম কোনো টার্গেট নেই ওনার। ফলে কি হচ্ছে, উনি যেখানে ভালো লাগছে সেখানে থেকে যাচ্ছেন। এই যে যদি কিছুটা নিল, মানে আমাদের সংসারে আমাকে ঘরে ফিরতে হবে, আমাকে গিয়ে চাকরিতে জয়েন করতে হবে, আমার ছেলে স্কুল যাবে, তাকে স্কুল পাঠাতে হবে, এই যদি পিছুটান থাকে, তাহলে তো একটু, মানে আমি মনে করি একটু তো হয়, কিন্তু উপায় নেই। আমি বললাম মনের খোরাকটা দিতে হবে, মানসিক স্বাস্থ্য সবার আগে। তাই জন্য নবোদয় যেটা বলেছেন, আমি ওনাকে ঠিকই বলেছেন, ভালো মতো এনজয় করা যাবে না, কিন্তু তবু আমাদের গৃহী মানুষদেরও কিন্তু ভ্রমণ করতে হবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। থ্যাংক ইউ স্যার, কিছুটা নিলে ধন্যবাদ খুব স্যার। ভালো আছে। হ্যাঁ গৌরব, হ্যাঁ সুখেন্দুবাবু হ্যাঁ যেটা ম্যাম, বললেন, হ্যাঁ নবনীতা দেবসেন ওটাই বলতে চেয়েছেন, যে হ্যাঁ ভ্রমণ করতে গেলে খুব বিষয় আশয় সবসময় মাথায় রাখলে চলবে না, ঠিক আছে? আচ্ছা এবং সেখানে কিন্তু তোমার ত্যাগী, মানে ত্যাগী কোট আনকোট ত্যাগী সন্ন্যাসী, সে কথা উনি বলতে চান। তুমি মানসিক আচ্ছা ভাবে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। তুমি ভ্রমণে গিয়ে তুমি কোথায় শুতে পেলে ঠিক কিনা, বসতে পারলে ঠিক কিনা, খাওয়াটা ঠিক হলো কিনা, এগুলো হচ্ছে এহবাহ্য আগে কবার, ঠিক আছে? একদম একদম। তোমার হ্যাঁ কিন্তু হ্যাঁ উদ্দেশ্য হবে এরকম ঠিক কোনো বলেছেন জায়গায়, একদম। কোনো জায়গায় তাকে আবিষ্কার করা, এই আবিষ্কার করা, এক্সপ্লোর করা, এই যে কাজটাই হচ্ছে একজন ভ্রমণ পিপাসুর মূল উদ্দেশ্য। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ স্যার। সুখেন্দুবাবু ওটাই বলতে চাইলেন। হ্যাঁ ম্যাডাম, এখন ঠিক বলেছে, আমি অত ব্যাখ্যা করতে পারলাম না, ম্যাডাম ঠিক ধরেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ ওটাই আসলে তো ও বুঝে উঠতে একদম পারেনি, ও ত্যাগীটা কোট আনকোট ত্যাগী সন্ন্যাসী ভেবে নিচ্ছে। ও সেটা সন্ন্যাসী বল। ভেবে আচ্ছা ঠিক আছে ম্যাম। সেটা ঠিক আছে, বেশ।
এবার তাহলে আর স্যারের সময় তোমরা ইয়ে করো না, নষ্ট করো না, কারণ উনি ব্যস্ত মানুষ। স্বভাবতই আমি বলবো শিবরামকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে সেমিনার বা আলোচনা চক্র শেষ টানতে। শিবরাম, তুমি ধন্যবাদ জ্ঞাপনে চলে এসো। হ্যাঁ, নমস্কার, আমি শিবরাম হাসদা। আমি আজকের আমাদের এই সুন্দর আলোচনা সভা ভ্রমণ সাহিত্য অন্য আঙ্গিকে, এই আলোচনা সভার প্রথমেই আমি আমাদের সাহিত্য বাসরের আত্মা আমাদের প্রিয় সঙ্গীতা সান্যাল ম্যামকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এত সমৃদ্ধ অভিজ্ঞতার অংশীদার হতে পেরেছি আপনার উদ্যোগের জন্যই। আমি আজকের আমাদের আলোচনা সভায় আমাদের অন্যতম যিনি অতিথি, আমাদের সেমিনারের শেষ প্রান্তে এসে আমরা সকলেই উপলব্ধি করলাম যে ভ্রমণ সাহিত্যের যে বিস্ময়কর ভুবনে আজ আমাদের পথপ্রদর্শক হয়েছিলেন আমাদের সেই অন্যতম অতিথি পশ্চিমবঙ্গ পুলিশের সম্মানীয় ডিআইজি তথা বাংলা ভ্রমণ সাহিত্য জগতের সাহিত্যিক সুখেন্দু হিরাসের। স্যারের কথার ভিতরেই ছিল অভিজ্ঞতার অভিজ্ঞান, জ্ঞানের গভীরতা আর পথ চলার অনুপ্রেরণা। স্যার, আপনার বিশ্লেষণ শুধু ভ্রমণ সাহিত্যকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগই দেয়নি, আমাদের লেখালেখি সাহিত্য চর্চার ভাবনাকেও অনেক দূর এগিয়ে দিয়েছে। আপনার সময়, আপনার মেধা এবং আমাদের প্রতি আপনার উৎসর্গ সবকিছুর জন্য সাহিত্য বাসরের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং প্রণাম জানাই। আজকের এই আলোচনার স্মৃতি আমাদের নতুন সৃষ্টির পথে বারবার ফিরে আসবে। স্যার, আপনার সান্নিধ্য ও পরামর্শ ভবিষ্যতেও যেন এভাবেই আমাদের পথ দেখিয়ে যায় এই কামনা করি। সাথে সাথে আজকের সেমিনারে যুক্ত পুলিশের সকল সম্মানীয় আধিকারিক বৃন্দ, অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, গবেষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতে আপনাদের সবাইকেই আমাদের সাহিত্য বাসরের পাশে এভাবেই পাবো এই আশা রেখে আজকের সেমিনারের আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের আবার পরবর্তী কোনো আলোচনা সভায় আবার দেখা হবে, এই বলেই আমি আজকে আমাদের এই সুন্দর আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।